প্রায় 2 সপ্তাহের রক্তক্ষয়ী লড়াই শেষে অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হয়তো খুব শীঘ্রই ইরানের পক্ষ থেকেও যুদ্ধবিরতির ঘোষণা আসবে। এমন একটি পর্যায়ে দাঁড়িয়ে অনেকেই হিসেব নিকেশ করার চেষ্টা করছেন ইরান ইসরায়েল যুদ্ধে জয়ী হল কারা, ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হল কাদের। পরিসংখ্যান বলছে কৌশলগত দিক দিয়ে এই যুদ্ধে ইরানেরই জয় হয়েছে, কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি দুই দেশেরই হয়েছে। ডেভেলপ কান্ট্রি হিসেবে ক্ষতিটা অবশ্য ইসরায়েলেরই বেশি। অনেকে বলছেন এই যুদ্ধ ইসরায়েলকে অন্তত 10 বছর পিছিয়ে দিয়েছে। তবে যদি সার্বিক দিক দিয়ে জয়ের অঙ্ক কষা যায় তাহলে জয়ী হয়েছে আমেরিকায়। কারণ আমেরিকা একটি হামলাবাদে সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইসরায়েলের মাধ্যমে ইরানকে আক্রমণ করিয়েছে। উদ্দেশ্য ইরানের সামরিক ও ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা যাচাই করা। অন্যদিকে আমেরিকার মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্য থেকে বিশাল অঙ্কের অর্থ আদায়। যুদ্ধ বা সংঘাত সৃষ্টি হলে অস্ত্র বিক্রি করে ব্যাপক আয় করবে। আমেরিকার লক্ষ্য ছিল ইরানের মাধ্যমে ভয় দেখিয়ে সৌদি আরব সহ দেশগুলোকে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়ার ডিফেন্স ও অন্যান্য অস্ত্র কিনতে বাধ্য করা। এই ভয়কে মার্কিন সামরিক ও প্রতিরক্ষা শিল্পের বাণিজ্যিক সুযোগে রূপান্তর করা। ইরানের গৌরব প্রদর্শনও ছিল আমেরিকার পরিকল্পনার অংশ। তাতে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো আতঙ্কিত হয়ে আরও অস্ত্র কিনবে। উল্লেখ্য, এই যুদ্ধ শুরুর মাসখানেক আগেই যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে প্রায় $142 বিলিয়ন অস্ত্র চুক্তি হয়েছে আমেরিকার। সব মিলে ইসরায়েল ইরান যুদ্ধে আমেরিকা লাভবান হয়েছে ও ভবিষ্যতেও হবে। ইসরায়েল তাদের পরিকল্পনা অনুযায়ী ইরানের টপ পারমাণবিক বিজ্ঞানী এবং জেনারেলদের মেরে ফেলল। ইরানের পারমাণবিক স্থাপনা, ইউনিভার্সিটি এবং আরও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেওয়া হলো। ইরানের মিসাইলের সক্ষমতা যে এত হবে সেটি ইসরায়েল ধারণা করতে না পারায় ইসরায়েলেরও বেশ ভালো পরিমাণে এবং ইতিহাসের প্রথম ব্যাপক ক্ষয়ক্ষতি হল। ইসরায়েল এবং ইহুদি বিলোনিয়ারদের মান সম্মান রক্ষার জন্য ট্রাম্প ইরানকে বলেই পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। হামলার ধরন মারাত্মক ছিল না, কিন্তু এসব স্থাপনা ঠিক করতে হয়তো 1 দশক লেগে যাবে। চলুন দেখে নেই কে কি পেল এই যুদ্ধে। 1. ইসরায়েল তার উদ্দেশ্য এর অনেক অংশে সফল হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি কয়েক দশকের জন্য পিছিয়ে দেওয়া এবং পরমাণু বিজ্ঞানী এবং জেনারেলদের শেষ করে দেওয়া ছিল অন্যতম উদ্দেশ্য। 2. ইরানের ক্ষয়ক্ষতি বেশি হলেও ইরান যে সাহসিকতার এবং মিসাইল সক্ষমতার প্রমাণ দেয়, এর ফলে ভবিষ্যতে ইরানে সরাসরি আক্রমণ করতে কোনো দেশই আর সাহস পাবে না। 3. ইরান যদি এর থেকে শিক্ষা নিয়ে অর্থনৈতিকভাবে এবং সামরিক সক্ষমতা বাড়াতে পারে এবং দেশের ভেতরে মোসাদকে দুর্বল করতে পারে, তাহলে ইরান আরও শক্তিশালী হবে। 4. এখন ট্রাম্পের সাথে সমঝোতা করে সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে পারলে ইরানের সবথেকে বড় বিজয় হবে। যদিও শেষ দিকে ইরান সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে। যদিও অনেকে বলছেন এই হামলা শুধুই লোক দেখানো। তাদের বলতে চাই, লোক দেখানো মনে করে থাকলে লোক দেখানোই। বিগত 50 বছরে কেউ সাহস করে নাই আমেরিকার ঘাঁটিতে হামলা করার, বা হামলা করবে তো দূরের কথা, আর ইরান সেটা করে দেখিয়েছে। বর্তমান বিশ্ব রাজনীতিতে আরব দেশগুলো এক অদ্ভুত দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত। ইসলামী ভ্রাতৃত্ব ও ন্যায় বিচারের কথা বললেও বাস্তবতায় দেখা যায় তারা পশ্চিমা পরাশক্তির দাসত্ব মেনে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে আরব দেশগুলোতে সামরিক ঘাঁটি স্থাপন করে রেখেছে, যার ফলে আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, ফিলিস্তিন এমনকি ইরানের মতো মুসলিম রাষ্ট্রগুলোতে তাদের আধিপত্য ও হস্তক্ষেপ অনবরতভাবে চলছে। এই সামরিক ঘাঁটিগুলো শুধু প্রতিরক্ষা নয়, বরং গোয়েন্দা নজরদারি, আকাশসীমা ব্যবহার, আক্রমণের প্রস্তুতি ও ড্রোন হামলা চালানোর জন্য ব্যবহৃত হচ্ছে। আরব দেশগুলোর ভূমি ও আকাশসীমা ব্যবহার করেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিজ্ঞানীদের শেষ করেছে, পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। অথচ এই আক্রমণগুলোর সময় আরব দেশগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তারা চাইলেই বলতে পারত, আমাদের ভূখণ্ড ব্যবহার করে কোনো মুসলিম দেশের ওপর হামলা চালানো যাবে না, কিন্তু তারা সেটা করেনি। আসলে আরব দেশগুলো গরিব নয়, বরং অনেকেই অত্যন্ত ধনী ও আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। তাদের নিজস্ব সামরিক বাহিনী শক্তিশালী, কিন্তু রাজনৈতিকভাবে তারা পরাধীন। পশ্চিমা পরাশক্তির সঙ্গে হাত মিলিয়ে মুসলিম উম্মার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত হয়ে পড়েছে। তারা নিজেদের ভূমি থেকে পরিচালিত মার্কিন ঘাঁটিগুলোকে ব্যবহার করতে দিচ্ছে এমন সব অপারেশনের জন্য, যা মুসলমানদের রক্ত ঝরাচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, এই দুই রাষ্ট্র এখন মুসলিম উম্মার অস্তিত্বের জন্যই হুমকি। ইরান বহু আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে তারা মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে, এবং তারা সেই ঘোষণা অনুযায়ী জবাব দিয়েছে।
কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কাপুরুষতার পরিচয় দিয়েছে। তারা কোনো ঘোষণা ছাড়াই রাতের অন্ধকারে ঘুমন্ত ইরানি বিজ্ঞানীদের শেষ করেছে। এই বিশ্ব পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, আরব দেশগুলো সত্যি মুসলিম উম্মার পক্ষে নাকি পশ্চিমা পরাশক্তির দাসে পরিণত হয়েছে? ফলে প্রশ্ন উঠছে, মুসলিমরা কবে ঐক্যবদ্ধ হবে? গাদ্দাফির কথা মনে আছে, যিনি একাই আমেরিকা এবং পশ্চিমাদের বিরুদ্ধে লড়েছিলেন। জাতিসংঘের অধিবেশনে নথিপত্র ছিঁড়ে টুকরো করে ছুঁড়ে মেরেছিলেন, কিন্তু ওরা গাদ্দাফিকে বাঁচতে দেয়নি। ওসামা বিন লাদেন একাই পুরো আমেরিকার বুকে কাঁপন ধরে দিয়েছিল, ওরা লাদেনকে বাঁচতেও দেয়নি। সাদ্দাম হোসেন মস্ত বড় একজন প্রেসিডেন্ট ছিলেন, তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট বুশকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন, ওরা সাদ্দামকেও ফাঁসির মঞ্চে নিয়ে গিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জনপ্রিয়তা পাবার আগে জেলে বন্দি করে রাখা হলো। কিছুদিন আগে ইরানের সাবেক প্রেসিডেন্টকে হেলিকপ্টার দুর্ঘটনায় শেষ করা হলো। সর্বশেষ ওরা টার্গেট করেছে আয়াতুল্লাহ খামেনিকে, হয়তো ওনাকেও বাঁচতে দেবে না। ওদের লক্ষ্যই হচ্ছে মুসলিম উম্মার কাউকে মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না। যেভাবেই হোক ওরা তাকে দমন করে এসেছে এবং করবেই। অথচ আমাদের মুসলিম উম্মাদের মাঝে আজ কত দল, কত আকিদা, কত বিভক্তি। হাই মুসলিম, তোমরা কবে ঐক্যবদ্ধ হবে? পরিশেষে আয়াতুল্লাহ খামেনি প্রমাণ করলেন, লোকটার শরীরে হাড়গোড় নাই, বুক ভরা শুধু আগুন আর কলিজা। পারস্যের রক্তে ভয়ের কোনো স্থান নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেউ সাহস করেনি আমেরিকার দিকে এমন চোখ তুলে তাকাতে। ইরান তাকিয়েছে না, শুধু ঘুষি মেরে দিয়েছে। মরলে মরব, কিন্তু সম্মানে এক চুল ছাড় না, এ যেন ইরানের শপথ। যখন খামেনি মধ্যপ্রাচ্যের সব দেশে আমেরিকান ঘাঁটির ওপর হামলার নির্দেশ দিলেন, তখন তিনি নিজের জীবনকে নয়, পুরো জাতির ইতিহাসকে একটা কফিনে ভরে বললেন, চলো মরতে মরতে বেঁচে যাই। এটা তো যুদ্ধ না ভাই, এইটা আত্মমর্যাদার মিছিল। আমরা মুসলমান, আমরা পারস্য, আমরা কারো গোলাম না। 1000 বছরের ইতিহাসের কোনো পাতায় হাল লেখা নেই, এবারও লেখা হবে না। কনসিকুয়েন্স, কে কত মরে, কার কি উড়ে যায়, সেটা বড় কথা না। বড় কথা হলো খামেনি অলরেডি জিতে গেছেন। তিনি ট্যাবু ভেঙে দিয়েছেন, ভয়কে গলা টিপে মেরেছেন। এই সাহস, এই আত্মত্যাগ, এটাই তো বুকের পাটা। চারদিকে যখন যুদ্ধবিরতির ডাক, তখন খামেনি বললেন, ইরান কারো ক্ষতি করেনি, কিন্তু কোনো পরিস্থিতিতেই কারো আগ্রাসন মেনে নেবে না। তিনি বলেন, ইরান কারো আগ্রাসনের কাছে নতি স্বীকার করবে না, এবং এটি ইরানি জাতির যুক্তি। গোটা দুনিয়া মনে রাখবে, যাদেরকে শিয়া কাফের বলে ট্যাগ লাগানো হয়েছিল, তারাই ইহুদিদের সাথে একা লড়াই করে যাচ্ছে। আর জান্নাতি মুসলিমরা ঘরে বসে বসে জান্নাতি হুরের অপেক্ষা করছে। হে প্রাণপ্রিয় নেতা, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, 1000 বছর বাঁচিয়ে রাখুক আল্লাহ আপনাকে, আমিন। আয়াতুল্লাহ খামেনিকে ভালোবেসে থাকলে একবার হলেও কমেন্ট বক্সে আমিন লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।